এভাবে কি আদৌ দেশ চালানো সম্ভব? কত ধানে কত চাল, তা এবার হারে হারে টের পাচ্ছে সরকার। এই সরকারের মূল খুঁটি হল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের সাথে যোগাযোগ। আমেরিকান এই ডিপ স্টেট মূলত ডক্টর ইউনুসের কথায় বর্তমান সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বা তাদের সমর্থন দিয়ে যাচ্ছে। ডক্টর ইউনুসের কথায় যদি মার্কিন এই ডিপ স্টেট বাংলাদেশ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় বা সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে কি হবে? প্রচলিত আইন হচ্ছে যারা ক্ষমতা অবৈধভাবে দখল করে কিংবা অবৈধভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তার কিন্তু একটা শাস্তির বিধান আমাদের সংবিধানে আছে, যে ৭-এর ক ধারা এবং খ ধারা। সেই শাস্তি কিন্তু সর্বোচ্চ শাস্তি। উনি তো তাই করছে, উনি তো এই কাজই করছে। চালের যে বাফার স্টক ছিল সেগুলো এখনো ব্যবহার করছে। আমাদের রাখা জিনিসগুলি খেয়ে ওই সুদখোর বাটপার ইউনুস সে মহা আনন্দেই চলে গেছে। আর এখন আসছে আর একজন যে একেবারে গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিবাজ, আমার কথা না, আমেরিকার FBI সাক্ষী দিয়ে গেছে। সে হচ্ছে প্রধানমন্ত্রী। কি আশা করেন তার কাছ থেকে কি দিতে পারি? বড় একটা দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাচ্ছে না, তারা এটা মাইনকা চিপাই আছে। এই সুযোগে গুপ্তদের পাংখা গজাইছে। তো আপনারাও দুশ্চিন্তা করেন না, আস্তে আস্তে সব স্বাভাবিক হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকবে, আপনারা কি মনে করেন থাকবে? থাকবে না। এই যেই সংসদে পাশ হয়েছে নিষেধ, সেই সংসদেই আবার এটা পাস। বাংলাদেশের রাজনীতির আকাশে যখন ভাঙনের ঘনঘটা, ঠিক তখনই দিল্লিতে পা রাখছেন সজীব ওয়াজেদ জয়। এই সফর কি কেবলই মায়ের সাথে দেখা করা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো পরিকল্পনা? প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসের অনেক বড় একটি ঘটনা ঘটে গেছে। বাংলাদেশে হাসনাত সারদিদকে অবশেষে তাহলে ভারতের সাথে যোগদান করলো এবং গোপন সূত্রে আমরা জানতে পারছি হাসনাত সারদিদ ভারতে নরেন্দ্র মোদীর সাথে যোগদান করে বাংলাদেশে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চলেছেন। দর্শক, আজকের নিউজটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক। বাংলাদেশের রাজনীতির আকাশে যখন ভাঙনের ঘনঘটা, ঠিক তখনই দিল্লিতে পা রাখছেন সজীব ওয়াজেদ জয়। এই সফর কি কেবলই মায়ের সাথে দেখা করা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো পরিকল্পনা? একদিকে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের গুঞ্জন, অন্যদিকে তৃণমূলের অস্তিত্ব রক্ষার লড়াই। শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগ গঠনের যে নীল নকশার পর্দার আড়ালে বোনা হচ্ছে, তা কি ধুলোয় মিশিয়ে দিতে পারবেন জয়? আর সংকটে থাকা আওয়ামী লীগকে বাঁচাতে শেখ হাসিনা কি তবে তার তুরুপের তাসটি চালাবেন? এবং বিদ্যুৎ গতিতে জামিন পাওয়া সাধারণ কোনো আইনি ঘটনা বলে মানতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। যেখানে ১.৫ মাসের সন্তানসহ যুব মহিলা লীগের নেত্রীকে জেলে যেতে হয়, যেখানে সাবেক মন্ত্রীরা রিমান্ডের ওপর রিমান্ডে জর্জরিত, সেখানে শিরিন শারমিন চৌধুরীর এই স্বস্তি কিসের ইঙ্গিত দেয়? একই দৃশ্য দেখা গিয়েছিল ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের সময়েও। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তখন সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার হয়েও মাত্র ২ দিনের মাথায় ৬টি মামলায় জামিন পান। এরপর তিনি বহাল তবিয়তে নিজের ব্যবসা পরিচালনা করছেন। প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনুস এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের এই নমনীয়তা কি নির্দিষ্ট কোনো এজেন্ডার অংশ? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে, একটি মাইনাস হাসিনা আওয়ামী লীগ গড়ার চেষ্টা চলছে। আর এই পরিকল্পনায় ক্লিন ইমেজের বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নেতাদের সামনে আনার প্রক্রিয়া চলছে। শিরিন শারমিন এবং সাবের হোসেন চৌধুরী উভয়েই সেই রিফাইন্ড আওয়ামী লীগের সম্ভাব্য মুখ হিসাবে বিবেচিত হচ্ছেন কিনা, সেই সন্দেহ এখন তৃণমূলে দানা বেঁধেছে। তৃণমূলের দাবি, আওয়ামী লীগকে ২ ভাগে বিভক্ত করার একটি নীল নকশার কার্যকর হতে যাচ্ছে। একটি অংশ যারা শেখ হাসিনা ও শেখ পরিবারের অনুগত, আর অন্যটি যারা রিফাইন্ড হিসাবে আত্মপ্রকাশ করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনাকে বাদ দিয়ে কি আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষা করা সম্ভব? বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবার একে অপরের অবিচ্ছেদ্য অংশ। তবে আন্তর্জাতিক চাপ এবং বর্তমান সরকারের কৌশলী অবস্থানের কারণে দলের ভেতর থেকেই একটি অংশ হয়তো ভাবছে, শেখ হাসিনাকে দূরে রাখলেই যদি রাজনীতিকভাবে বেঁচে থাকা যায়, তবে ক্ষতি কী? আর এই সমঝোতার মাধ্যম হিসেবেই কি সাবের হোসেন চৌধুরী বা শিরিন শারমিনদের ব্যবহার করা হচ্ছে? দলের এই চরম সংকটের মুহূর্তে চুপ করে নেই শেখ হাসিনা ও তার পরিবার। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি দিল্লি যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল মায়ের সঙ্গে সাক্ষাৎ নয়, এটি টিকে থাকার লড়াইয়ের অংশ। দিল্লিতে বসে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা মিলে এমন এক মাস্টার প্ল্যান সাজাবেন, যা দলের ভেতরকার সম্ভাব্য ভাঙন রুখতে বড় ভূমিকা রাখবে। ভারতের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও জয় বৈঠক করবেন।
এই বৈঠক থেকে মূলত 3টি লক্ষ্য অর্জনের চেষ্টা হতে পারে। প্রথমত, দলীয় ঐক্য রক্ষা করা। যারা রিফাইন্ড আওয়ামী লীগের স্বপ্নে বিভোর তাদের কড়া বার্তা দেওয়া যে মূলধারার নেতৃত্ব এখনও শেখ হাসিনার হাতেই। দ্বিতীয়ত, তৃণমূলকে চাঙ্গা করা। তৃণমূলের নেতাকর্মীরা যারা এই দুঃসময়েও দলের জন্য লড়াই করেছেন তাদের আশ্বস্ত করা যে জয় সরাসরি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। তৃতীয়ত, আন্তর্জাতিক লবিং। পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলায় ভারতের সমর্থন আদায়ের মাধ্যমে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের তৃণমূলের দাবি ছিল সজীব ওয়াজেদ জয়কে সরাসরি নেতৃত্বে আনা হোক। এতদিন তিনি পর্দার আড়ালে থেকে মা শেখ হাসিনাকে পরামর্শ দিলেও বর্তমান বাস্তবতায় তিনি এখন রাজপথের অপরিহার্য হয়ে উঠেছেন। আওয়ামী লীগের ভাঙন ঠেকাতে জয়কে বেশ কয়েকটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। প্রথমত, তাকে প্রমাণ করতে হবে তিনি কেবল ডিজিটাল বাংলাদেশের রূপকার নন, তিনি একজন তুখোড় রাজনীতিবিদ। দ্বিতীয়ত, তাকে সেই সব নেতাদের নিয়ন্ত্রণ করতে হবে যারা বর্তমান সরকারের সঙ্গে গোপন সমঝোতা করে নিজেদের পিঠ বাঁচাচ্ছেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার যে কৌশল নিয়েছে তাতে আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার একটা চেষ্টা স্পষ্ট। এই অবস্থায় জয় যদি সরাসরি রাজনীতিতে নামেন তবে তা দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করবে এবং রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব অঙ্কুরেই বিনষ্ট হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্জাগরণ অতটা সহজ নয়, কারণ যেখানে দলের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী, যেখানে শীর্ষ নেতৃত্বকে নিয়ে জনমনের তীব্র ক্ষোভ আছে, সেখানে কেবল সজীব ওয়াজেদ জয়ের আবির্ভাবই কি যথেষ্ট? আওয়ামী লীগকে 22 এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। তার একদিন পর মানে 23 এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা সংবাদ সম্মেলনে সোজা সাপটাভাবে বলেছেন বাংলাদেশের জ্বালানি সংকট সহনীয় পর্যায়ের বাইরে চলে গেছে, এতটাই বাইরে যে লোডশেডিং চলতেই থাকবে। একই দিন সংসদে রুমিন ফারহানা অভিযোগ করেছেন গ্রামে দিনে 14 ঘন্টা লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে জানালেন গ্রাম ছাড়িয়ে লোডশেডিং ঢাকায় আসছে। গত 2 মাসে ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট ছিল অবধারিত, কিন্তু বিএনপি সরকারের মন্ত্রীদের মধ্যে এই সমস্যা নিয়ে ঢাক ঢাক গুড়গুড় ভাব। বাস্তবতা তুলে ধরার চেয়ে বিদ্যুৎ মন্ত্রীর কাছে এই সংকট ছিল অসাধুদের চক্রান্ত। অবশ্য বিদ্যুৎ মন্ত্রীর পক্ষে জ্বালানি সংকটটা বুঝতে পারার কথা নয়, কারণ গণমাধ্যমের খবর হলো বিদ্যুৎ মন্ত্রী আর প্রতিমন্ত্রীর এলাকায় বিদ্যুতের কোনো সমস্যা নেই। অথচ গত বেশ কিছুদিন ধরে তেল, গ্যাস আর কয়লা সংকটের কথা নানা মহল থেকে এবং গণমাধ্যমের খবরে প্রকাশিত হচ্ছিল। জ্বালানি সংকটে বন্ধ হয়ে যাচ্ছে কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গ্রামে বিদ্যুৎ সোনার হরিণ হয়ে গেছে। একদিকে ডিজেল আর একদিকে বিদ্যুতের অভাবে সেচের মৌসুমে চলছে কৃষকের হাহাকার। তাদের ভরসা এখন বৃষ্টি। এসএসসি পরীক্ষার মৌসুমে কষ্ট বেড়েছে ছাত্রছাত্রীদের। এই বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাব পড়েছে কৃষিতে, যেখানে সেচের অভাবে মাঠের ফসল পুড়ছে এবং সারের অভাবে বন্ধ হয়ে গেছে সরকারি সার কারখানাগুলো। জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাক খাতে, বাজার হারানোর শঙ্কা দেখা দিয়েছে। সরকার সব ধরনের তেলের দাম বাড়িয়েছে, বেড়েছে পরিবহন ভাড়া, এলপিজির দাম বাড়াতে বাড়াতে আকাশ ছোঁয়া হয়ে গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এখন তলানিতে। জ্বালানি সংকট নিয়ে দাবির পরও বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে বললেন গ্রামে শুধু নয়, এবার ঢাকায়ও চলবে লোডশেডিং। প্রশ্ন হলো, সরকারের মন্ত্রী যে এতদিন সংসদে দাঁড়িয়ে উঁচু গলায় বলে গেলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, রাতারাতি সেই জ্বালানি কোথায় হাওয়া হয়ে গেল? যে ইরান যুদ্ধ, বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে এই সংকটের ভয়াবহতা বাড়ছে, সেই হরমুজ প্রণালী কবে স্বাভাবিক হবে তা কেউ যায় না। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হলো হরমুজ প্রণালীতে ইরান যে মাইনগুলো বসিয়েছে সেগুলো অকেজো করতে লাগবে 6 মাস। প্রশ্ন হলো, সংকটকে এতদিন তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার যে গল্প শোনানো হয়েছিল সেটি সামনের দিনে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি করবে বাংলাদেশকে? এই প্রশ্ন উঠছে কারণ জ্বালানি সংকটের জন্য মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশ্ন হলো, বিশ্ব পরিস্থিতির কারণে তৈরি হওয়া সংকট মোকাবেলায় সরকারের ব্যবস্থাপনায় কি বড় ধরনের কোনো গলদ আছে? বিস্তারিত জানতে মজুদ পর্যাপ্ত রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত প্রায় 8.23 লাখ টন জ্বালানি তেল চট্টগ্রাম বন্দরে এসেছে। সরকারের দাবি অনুযায়ী ডিজেলে অন্তত 50 দিনের এবং অকটেনে প্রায় 93 দিনের চাহিদা মেটানোর মতো সরবরাহ থাকার কথা। সরকারের এমন দাবির পর প্রশ্ন উঠছে, যদি মজুদ ঠিকই থাকে তবে পাম্পগুলোতে কেন তেল পাওয়া যাচ্ছে না? কেন মানুষকে তেলের জন্য 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? বিশেষ করে গ্রামে যেখানে যানবাহন কম, সেখানে কেন কৃষকদেরকে মাথায় সেচ যন্ত্র বহন করে পাম্পে পাম্পে ঘুরতে হচ্ছে? এর মধ্যে সরকার সব ধরনের তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়িয়েছে। তাতে পরিবহন ভাড়া সহ মানুষের অনেক খরচ বাড়লেও ডিজেল সংকটের কারণে কৃষকের যে হাহাকার সেটি কি কমেছে? গণমাধ্যমের শিরোনাম বলছে তেল নেই, নেই বিদ্যুৎ, বাংলার কৃষকদের ভরসা তাই আল্লাহর বৃষ্টি। কিন্তু বড় মৌসুমের এই সময় যতটা সেচ দরকার তা বৃষ্টিতে পূরণ হয় না, তাই কৃষকদের মধ্যে লেগে গেছে হাহাকার। বাংলাদেশের বড় মৌসুম এখন তার চূড়ান্ত পর্যায়ে, যখন প্রতিটি ধানের জমিতে দরকার পর্যাপ্ত পানি এবং সার। কিন্তু ডিজেল ও বিদ্যুৎ সংকটের কারণে সেচ পাম্পগুলো প্রায় অচল হয়ে পড়েছে।
দেশের প্রায় 13 লাখ সেচ পাম্পের 15% ডিজেলে চলে, যার জন্য প্রতি বছর 10 লাখ টন ডিজেল দরকার হয়। ডিজেলের দুষ্প্রাপ্যতা এবং দাম লিটারে 20 টাকা বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচ এক লাফে 35 থেকে 40% বেড়ে গেছে। 5 বছর আগে যেখানে প্রতি কেজি বোরো ধানের উৎপাদন খরচ ছিল 16 থেকে 18 টাকা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 24 থেকে 28 টাকায়। এর সাথে যোগ হয়েছে সারের তীব্র সংকট। দেশের গ্যাস ভিত্তিক সার কারখানাগুলো প্রায় সবগুলোই বন্ধ রয়েছে, কারণ সরকার অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছে। বর্তমানে 5টি সার কারখানার মধ্যে 4টি উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ফলে ইউরিয়া সারের জন্য বাংলাদেশকে এখন পুরোপুরি আমদানির উপর নির্ভর করতে হচ্ছে, যেখানে বিশ্ব বাজারে সারের দাম ইতিমধ্যে 20 থেকে 28% বেড়েছে। দর্শক, আপনারা যারা গ্রামে থাকেন তারা জানেন লোডশেডিং গ্রামেই বেশি হচ্ছে, এতটা বেশি যে বিদ্যুৎ থাকে না, আসা যাওয়ার মধ্যেই থাকে। অথচ বিদ্যুতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা বেশ ভালো হওয়ার পরও কেন এত বিদ্যুৎ সংকট? উত্তরটা সহজ। গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না সরকার। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবর হলো, জ্বালানির অভাবে চাহিদা মতো উৎপাদন করতে না পারায় বাড়ছে বিদ্যুতের ঘাটতি, বাড়ছে লোডশেডিং। তবে টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সারা দেশে প্রচন্ড গরমের মধ্যে লোডশেডিং এ যখন জনজীবন বিপর্যস্ত, তখন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ শহরের বিদ্যুৎ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দেশের অধিকাংশ মানুষ যখন বিদ্যুৎ সংকটে ভুগছেন, তখন এই শহরে মানুষ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা পাচ্ছে। তবে শহরের বাইরে, মানে বিদ্যুৎ মন্ত্রীর এলাকার বাইরে জেলার গ্রামীণ জনপদের চিত্রটি একেবারেই উল্টো। সেখানে ঘন ঘন লোডশেডিং এ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একই চিত্র বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এলাকা যশোর সদরও। বিদ্যুৎ সংকট নিয়ে এতদিন সরকারের পক্ষ থেকে কিছু বলা না হলেও শেষ পর্যন্ত 23 এপ্রিল সরকার মুখ খুলতে বাধ্য হয়েছে, স্বীকার করেছে সংকটের কথা। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা সচিবালয়ের সংবাদ সম্মেলনে জানান, 23 এপ্রিল বুধবার সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল 15,767 মেগাওয়াট, সরবরাহ হয়েছে প্রায় 13,000 মেগাওয়াট, এতে প্রায় 2,000 মেগাওয়াট ঘাটতি ছিল। এর মধ্যে গত মঙ্গলবার রাত 12টার পর ভারতীয় কোম্পানি আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির